আনসিন, আচ্ছা এটা আমি এখানে আনসিন কোনটা ছিল? মানে এখন কি মোটামুটি একটু আইডিয়া হয়েছে না যে কোশ্চেন এইরকম আসলে আমি এরকম লিখতে পারবো? আচ্ছা আর কয়েকটা পড়লে আরো ক্লিয়ার হবেন। এরপর কাছে হচ্ছে হোয়েন ইউ আর ওল্ড, আর নো সেকেন্ড ট্রয়। হোয়েন ইউ আর ওল্ড না, এটা কি ছবি দেওয়া আছে? ওয়েট করো আমি দেখি লিঙ্কে কি দেওয়া আছে কিনা। হোয়েন ইউ আর ওল্ড, নো সেকেন্ড ট্রয় টু হিজ কোয়েমেস ট্রেসড ওভার বিস crossing on his blindness higher prayer high prayer. Good more Ulysses sonnet daffodils and Jennifer learning grip because stopping Ozymandias delight night and night. আচ্ছা এটা আমি আমার বই থেকে ছবি দিচ্ছি। Delightful disorder and stress eyes, the sun rising, the tiger, London break break, Brachias solitary reaper, London she dwell, patriotism, patriot, lead and the sun outright, the scholars, the brilliant fire beauty, the daffodils, death in a crowd, love the winter wind, the garden of love, Lake Lullaby, Wilson, Victory হচ্ছে Trevor Beers, Wither You My Heart, Stepping By, Shall I Compare This, How Do I Love This, Ozymandias, When You Are পেয়েছে। ডাব্লিউ বিয়ার্স এর একটা কবিতা। দেখেন আমি ছবি তুলে দিয়েছি, অথবা যদি বই থাকে বইয়ের 277 পেজ ওপেন করেন। ওকে, তো কবিতার নাম হচ্ছে কি হোয়েন ইউ আর ওল্ড, মানে যখন তুমি বৃদ্ধ হবে আর কি, বা বয়স্ক হবে আর কি। এটা লিখছে কি ডাব্লিউ বিয়ার্স, এটা মাস্টার্সে আছে আর কি, ঠিক আছে। তো এখানে কবি মেইনলি বলতেছে যখন একজন মানুষের বয়স বাড়ে তারা কোনো কিছুতে ভালো লাগে না আর কি, এটাই হচ্ছে মেইন কথা কবিতা। তো আমরা ফার্স্টে সামারিটা দিয়ে শুরু করি। দেখেন সামারিটা হচ্ছে 277 পেজে লাস্ট কোশ্চেন আছে, 17 নাম্বারটা, যে রাইট এ সামারি অফ দ্য পোয়েম। তো সামারিতে কি বলছে? The speaker of the poem addresses his beloved. সে তার বেলাবেটকে উদ্দেশ্য করে বলছে কি, saying that when she is aged she should read a particular book, মানে যখন তোমার বয়স হয় বা তুমি বৃদ্ধ হবে তুমি হয়তো কোনো একটা বই পড়বে, which will remind her of her youth, যে বইটা তোমাকে তোমার সেই মানে আগের কথা বা যৌবনের কথা মনে করিয়ে দিবে। She will remember the people who had loved her grace and her beauty with either real or fake। কবিতায় বলছে দেখেন, এখানে আমি উপর ছবি শেয়ার করেছি। হোয়েন ইউ আর ওল্ড অ্যান্ড গ্রে অ্যান্ড ফুল অফ স্লিপ, মানে যখন তোমার বয়স হবে, তোমার মানে চুল পেকে ধূসর হয়ে যাবে, অথবা তোমার মানে মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসবে। অ্যান্ড নোবডি বাই দ্য ফায়ার অ্যান্ড নোডিং বাই দ্য ফায়ার টেক ডাউন দিস বুক, এবং তুমি আগুনের পাশে বসে নড়িং করবে, নড়াচড়া করবে আর কি, মানে মাথা নাড়াবে। এবং হয়তো তুমি তখন তোমার হাতে একটা বই নিয়ে পড়তে থাকবে। অ্যান্ড স্লোলি রিড অ্যান্ড ড্রিম অফ দ্য সফট লুক ইউর আইস হ্যাড ওয়ান্স অ্যান্ড অফ দেয়ার শ্যাডোজ ডিপ, এবং তুমি মনে করবে মানে সেই যে সফট চোখে আর, মানে সফট চোখ বলতে বৃদ্ধ মানুষের চোখ যেমন সেই পিটপিট করে তাকায়, সেই চোখে তুমি স্মরণ করবে অতীতে তোমার চোখ কেমন ছিল, তোমার শ্যাডো বা ছায়া একটা কেমন ছিল, এগুলো মানে তোমার অতীতের কথা স্মরণ করবে যখন তুমি তোমার অল্প বয়স ছিল ওই সময়ের কথা। হাউ মেনি লাভড ইউর মোমেন্টস অফ গ্ল্যাড গ্রেস, তোমাকে কত মানুষে ভালোবাসতো,
অ্যান্ড লাভ ইউর বিউটি উইথ ফলস লাভ ট্রু, অথবা তোমার সৌন্দর্য দেখে কত মানুষ ভালোবাসতো, হতে পারে তাদের মধ্যে যারা কিছু আছে যারা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসতো, আবার মানে অল্প কিছু ছিল যারা তোমাকে ফেক ভালোবাসতো আর কি, মানে তারা জাস্ট যে বাহ্যিকভাবে ভালোবাসতো আর কি। তাই বলছে যে কি উইথ লাভ ফলস আর ট্রু, বাট ওয়ান ম্যান লাভ দ্য পিলগ্রিম সোল ইন ইউ, কিন্তু একজন মানুষ অবশ্যই তোমাকে তীব্রভাবে ভালোবাসছে। লাভ দ্য সরোস অফ ইউর চেঞ্জিং ফেস, এবং তোমার এই যে ফেস পরিবর্তন হয়েছে তাতেও মানে সেই সবের পরেও সে তোমাকে ভালোবাসে। অ্যান্ড ভেন্টিং ডাউন দ্য ভিসাইড দ্য গ্লোয়িং বার্ডস, এবং যে কিনা এই যে মানে ভেন্ডিং বার্ডস যেগুলো আছে, মানে তোমার যে বয়স হয়ে যাওয়া শরীর, এগুলার পাশে সে এখনো বসে থাকে আর কি, বা বসে আছে, বা তুমি মনে করবে সে তখনও আছে। মারমারে লিটল স্যাডলি অ্যান্ড লাভ ফ্লেড অ্যান্ড paced upon the mountain overhead and hid his face amid a crowd of stars, মানে এখানে বলছে যে সে তার সৌন্দর্যকে ইসের সাথে, যে তারাদের সাথে কম্পেয়ার করছে, যে তোমার সৌন্দর্যটা আগে তারাদের মতো ছিল বাট এখন ওইগুলা নাই, সুতরাং তুমি এখন ওইগুলোর জন্য স্যাড বা দুঃখ প্রকাশ করো, বাট তারপর তুমি মনে রাখবে যে একজন মানুষ যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসছে আর কি। এটা মেইনলি ডব্লিউ.বি.এড সে তার যে প্রেমিকা ছিল মর্ডগান, সে তাকে উদ্দেশ্য করে তাকে নিয়েই লিখছে, কারণ মর্ডগানকে সে অনেক ভালোবাসতো। আবার মর্ডগান সে অন্য একজন পুরুষকে বিয়ে করছিল যার নাম ছিল থমাস ম্যাকব্রাইড আর কি, বাট আলটিমেটলি তাদের সারাসারি হয়ে যায়, একটা পর্যায়ে থমাস ম্যাকব্রাইড মারাও যায় আর কি। তো তখন মানে যেহেতু কবি তাকে পাইনি, এই জন্য তার যে মনের যে আকুতি সেইটা জানিয়ে সেই কবিতাটা লিখছে। ওকে, এবার সামারিটা দেখেন, আগে সামারি দেখেন তাহলে ভালো বুঝবেন অন্য কোশ্চেন গুলা। সামারিটা 277 পেজে আছে। ওকে, ফার্স্ট লাইন তো আমরা পড়ছি, সেকেন্ড লাইন থেকে দেখেন যে শি উইল রিমেম্বার দ্য পিপল হু হ্যাড লাভড হার গ্রেস অ্যান্ড হার বিউটি, মানে কবি বলছে যে তুমি হয়তো মনে করবে কে তোমাকে ভালোবাসতো বা কে তোমাকে ভালোবাসতো না, সেই সমস্ত কথা। উইথ দ্য রিয়েল অর ফেক সেন্টিমেন্ট, মানে তাদের মধ্যে কেউ ছিল যারা তোমাকে সত্যিকার সেন্টিমেন্টে ভালোবাসতো, কেউ ফেক সেন্টিমেন্ট দিয়ে ভালোবাসতো। ইন দ্য পাস্ট অ্যান্ড অলসো দ্যাট ওয়ান ম্যান হু হ্যাড লাভড হার সোল আনকন্ডিশনালি, কিন্তু একজন মানুষ ছিল যে তোমার আত্মাটাকে কোনো কন্ডিশন ছাড়াই ভালোবাসতো, মানে সব দিক থেকে ভালোবাসতো। অ্যাজ শি গ্রো ওল্ড অ্যান্ড দ্য ওয়ে শি লুকড চেঞ্জ, মানে তুমি বয়স হয়ে গেছো, তোমার পরিবর্তন আসছে, তারপরও সে তোমাকে ভালোবাসতো। অ্যাজ শি ইজ রিমাইন্ড অফ হিম, যেহেতু তুমি তখন তাকে মনে করবে, শি উইল রিগ্রেট হার মিসড অপরচুনিটি অফ ট্রু লাভ, তখন তোমার একটা আফসোস হবে, হায় আমি যদি ওই লোকের ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতাম তাহলে হয়তো মানে এখন আমি সত্যিকার কোনো একজন ভালোবাসার মানুষ আমার পাশে পেতাম আর কি, আমার এত পরিবর্তন হয়েছে তাও অ্যাটলিস্ট সে আমার পাশেই থাকতো। সো এই কবিতায় তার অতীতের যে ভালোবাসার কথা, যে কিনা তাকে রিজেক্ট করেছিল, তার কথা স্মরণ করে সে মানে সেই সমস্ত স্মৃতিগুলো রোমান্টিত করার কথা বলছে তার যে গার্লফ্রেন্ড বা বিলাভেড তাকে উদ্দেশ্য করে। সামারিটা নিয়ে সমস্যা আছে কি? ওকে, সামারির পরে হচ্ছে দেখেন তো এখানে অনেক এক্সট্রা কোয়েশ্চেন আছে, সবগুলো আমাদের লাগবে না, যেগুলো লাগবে আমি শুধু সেগুলো পড়াচ্ছি। 10 নাম্বারটা দেখেন, 10 নাম্বারটা হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে, যে হচ্ছে এইটা সামারির সাথে অনেকটা রিলেটেড, মানে যেহেতু সামারিটা একটু ছোট, এইটার সাথে রিলেট করে লিখতে পারবেন 10 নাম্বারটার সাথে। তো 10 নম্বর কি বলছে, হু ইজ দি স্পিকার ইন দ্য পোয়েম, এই কবিতার স্পিকার কে, টু হুম ইজ দ্য পোয়েম অ্যাড্রেসড, এবং সেটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে আর কি। তো এখানে বলছে দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ দ্য পোয়েট হিমসেলফ, এই কবিতার স্পিকার কবি নিজেই। দ্য পোয়েম ইজ অ্যাড্রেস টু হিজ বেলাভেড অফ দ্য পোয়েট মর্ডগান, এবং এই কবিতা সে কাকে উদ্দেশ্য করে লিখছে, মর্ডগানকে উদ্দেশ্য করে লিখছে, যে তার বেলাভেড ছিল। ইন দ্য পোয়েম দ্য স্পিকার ডিরেক্টলি অ্যাড্রেসেস ইজ বেলাভেড অ্যাজ ইউ, এই কবিতায় সে তার বেলাভেডকে সরাসরি অ্যাড্রেস করছে, অ্যাড্রেস মানে হচ্ছে উদ্দেশ্য করে বলা, ইউ বলছে মানে ইউ সম্বোধন করছে। বলছে দো দেয়ার ইজ নো ডিরেক্ট রেফারেন্স টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম, হি ইনডিরেক্টলি প্রেজেন্টস হিমসেলফ অ্যাজ ওয়ান ম্যান, মানে যদিও কবিতা সরাসরি আসলে বলে নাই যে ওয়ান ম্যান আসলে সেই নাকি অন্য কেউ, বাট এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে সে তার বেলাভেদকে উদ্দেশ্য করেই বলছে। দ্য পোয়েট সেজ দ্যাট ওয়ান ম্যান লাভ দ্য পিলগ্রিম সোল ইন ইউ, যেমন এখানে কবি কি বলছে, মানে সেই লাইনটার কথা বলছে যে লাইনে ওয়ান ম্যান ওয়ার্ডটা বা যে ফ্রেজটা ইউজ করছে, যে এমন একজন মানুষ ছিল যে তোমার সোলটাকে সত্যিকার অর্থে ভালোবাসতো। ফ্রম হোয়ার ইট ইজ এভিডেন্ট দ্যাট দি স্পিকার লাভড হুম দ্য পোয়েম ইজ অ্যাড্রেসড, মানে আমরা এখানে এটা বুঝতে পারছি যে এই কবিতা যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে স্পিকার তাকে আসলে ভালোবাসতো। আর আমরা কি জানি মর্ডগানকে উইলিয়াম বাটলার ইয়েটস ভালোবাসতো, তাদের মধ্যে প্রায় 12 বছরের সম্পর্ক ছিল। ওকে,
তো এটা আপনি সামারি যখন লিখবেন এখানে কিন্তু এইগুলো ইউজ করতে পারেন, যেটা মর্গানকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, যাকে কিনা কবি ভালোবাসতো বাট সে তাকে পায় নাই, যদিও সরাসরি কবি বলে নাই বাট ইনডিরেক্টলি সে মর্গানকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এরপরে হচ্ছে 11 লাগবে না, 12 অত ইম্পর্টেন্ট না, 13 লাগবে না, 11, 12, 13 এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, মানে অ্যাটলিস্ট রিডিং স্কিলে যে টাইপের কোশ্চেন আছে এখানে ওগুলো নাই। 14 নম্বরটা থেকে এটা ইম্পর্টেন্ট আছে, টোন অফ দ্য পোয়েম, যে কবিতার টোনটা কি। তো এখানে কি বলছে, যেহেতু কবিতার শোক এক্সপ্রেস করে, তার মানে এখানে একটা দুঃখের মানে টোন থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে কি বলছে, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ গ্লুমি অ্যান্ড কন্টেম্পলেটিভ, কবিতা এখানে দুঃখের বা খুব গভীর চিন্তামগ্ন একটা টোন আছে আর কি। যে থ্রু ডিকশন, মিটার, রাইম স্কিম, মানে এই কবিতার যা ল্যাঙ্গুয়েজ বা মিটার বা রাইম স্কিমের মাধ্যমে অ্যান্ড সেঞ্চুরি ইমেজারি, দ্য পোয়েট ক্রিয়েটস ডাউন হার্টেড সরোফুল ফিলিংস কনসার্নিং দ্য এলিউরিং উইমেন। সে আসলে এখানে যে সমস্ত মহিলারা লোভি টাইপের হয়, তাদের যে দুঃখ দুর্দশা শেষ বয়সে এসে, মানে তাদের যে তারা ক্রিয়েট করে বা তারা এগুলোর ফেস করে, সেই সমস্ত কথাই কবি এই কবিতায় উল্লেখ করছে বা উপস্থাপন করছে আর কি মডগানের মাধ্যমে। বলছে দ্য ডিকশন প্রিভাইলেড ইন দ্য পোয়েম প্লেস এ ফান্ডামেন্টাল রোল। এই কবিতায় যে ডিকশন বা শব্দ আছে, ডিকশন শব্দের তো শব্দ চয়ন বা কবিতার যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, এটা কি, এটা এই কবিতার ক্ষেত্রে খুবই ফান্ডামেন্টাল বা মৌলিক, মানে মৌলিক বলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন প্রেজেন্টিং দ্য পেইন অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ দ্য আনরিকুইটেড লাভ, যে ডিকশনের মাধ্যমে কবিতার আনরিকুইটেড বা অপূর্ণ ভালোবাসার যে মানে দুঃখ, কষ্ট, পেইন, ফ্রাস্ট্রেশন, হতাশা, এগুলো এক্সপ্রেস বা প্রেজেন্ট করছে এখানে। The poet's specific word choice in the first stanza, old and grey, full of sleep, slowly read and dream of the soft look. Your eyes had once depict the appeal of youth long past its prime. মানে এখানে কবি সে স্মরণ করিয়ে দিয়েছে যে তুমি একটা সময় কেমন টাইপের ছিলে যখন তোমার ইউথ ছিল আর কি। বলছে দ্য রিডার ইজ দাস প্রিপেয়ার্ড ফর দ্য ল্যামেন্টেশন অফ এ লস্ট লাভার। তার মানে কবি এখানে কবিতাটা এমন ভাবে লিখছে যে এই কবিতায় যে মানে মেয়েটার কথা বলা হয় যে সে তার লাভারের জন্য, মানে লস্ট লাভারের জন্য সে যে শোক করছে সেটাই এক্সপ্রেস করছে, মানে সে তখন তার ভালোবাসার মানুষের যে আহ্বান সাড়া দেয়নি, এখন সে আফসোস করতেছে, সেইটাই কবি এখানে উপস্থাপন করছে। In the second stanza, it is again the poet's use of a specific word that creates the aura of women manly loved. এছাড়া সেকেন্ড স্ট্যান্জায় কবি এখানে সেই মহিলার কথা উল্লেখ করছে যাকে অনেক পুরুষ ভালোবাসতো। He paints this picture by the phrases glad grace and loved your beauty, মানে এখানে এই সমস্ত ফ্রেজ দ্বারা তাকে যে অনেক লোক ভালোবাসতো ওই মানে সেগুলো ইন্ডিকেট করে, যেমন ওখানে বলছে মেনি লাভ, গ্লাড গ্রেস বা লাভড ইউর বিউটি, মানে তোমার সৌন্দর্যকে তারা ভালোবাসতো ইত্যাদি ইত্যাদি। দ্য পোয়েট গোস অন টু ডিসক্রাইব দ্য ওয়ান লাভ দ্যাট সারপাসড অল আদার্স। তো এরপর কবি বলছে এত সবার মধ্যে একজন মানুষ ছিল যে তোমাকে সবার চাইতে বেশি ভালোবাসতো, বাই সেইং, এবং সে এটা বলে প্রুভ করছে যে লাভ দ্য পিলগ্রিম সোল ইন ইউ, অ্যান্ড এখানে পিলগ্রিম সোল বলতে মানে পবিত্রভাবে ভালোবাসতো তাই ইন্ডিকেট করছে, অ্যান্ড লাভ দ্য সরোস অফ ইউর চেঞ্জিং ফেস, এবং যে তোমার মানে দুঃখ কষ্ট সবকিছুর মতো যে তোমাকে ভালোবাসতো আর কি, তাই বলছে। হুইচ মেক দ্য রিডার ফিল দ্য ডেপথ অ্যান্ড পেইন অফ হিস রিগ্রেটফুল লাভ। In the final stanza, সবশেষ stanza, the poet uses words to make the reader feel the sorrow that encompasses one in old days while realizing a little sadly what was lost and what might have been. ফাইনাল স্ট্যান্সা কই বলছে যে তুমি আসলে যদি মানে আগে তোমার সেই যে বিলাভেডের কথা মানে বা তার কথা যদি শুনতে বা তাকে তোমার মানে আপন মানুষ বানাইলে তাহলে আসলে কি হইতো, আর তুমি যেহেতু বানাও নাই আসলে তুমি কি হারিয়ে ফেলছো সেই কথাই কবি মানে লাস্ট স্ট্যান্সা উল্লেখ করছে। The poet ends the poem by depicting the true lover as a star perpetually shining down upon his one true love. তো কবি এখানে শেষমেশ কম্পেয়ার করছে তাকে একটা ট্রু লাভারকে কম্পেয়ার করছে একটা স্টারের সাথে, যে যদি তুমি সত্যিকারের লাভারকে অ্যাকসেপ্ট করতে তাহলে তোমার আশেপাশে এখন যে তারাদের মতো আলোকিত বা জল জলে থাকতো, কিন্তু তুমি সেটা করো না, এই জন্য তোমার এখন শোক এক্সপ্রেস করতে হচ্ছে আর কি। সো আমরা কি বলতে পারি এই কবিতার টোনটা কেমন, স্যাড টোন, কি সরোফুল বা মৌনফুল টোন, মানে একজন লাভারকে যে রিজেক্ট মানে সত্যিকার লাভারকে তার যে বেলাভেট রিজেক্ট করছে, সুতরাং রিজেক্ট করার পরে তার যে অবস্থা সেটাই এখানে কবি এক্সপ্রেস করছে দুঃখের টোনের মাধ্যমে। এটা নিয়ে কি সমস্যা আছে ভাইয়া? আচ্ছা, এরপরে দেখেন হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম এক্সপ্লেন। এই কবিতার রাইম স্কিমটা কি? আমি আমি রাইম হচ্ছে রাইম স্কিমটা যেভাবে
শেখাইছিলাম যে ওইভাবে লিখতে পারেন হবে, আর ওরা এখানে আরো ডেসক্রিপটিভ করে দিয়েছে, চাইলে এভাবে লিখতে পারেন। নিচ্ছে কি লেখা আছে, দ্য রাইম স্কিম অফ হোয়েন ইউ আর ওল্ড ইজ এ বি বি এস সি ডি ডি সি ই এফ এ পি, the words that rhyme at the end of line emphasize the vowel sound such as sleep, book and true। যেমন এখানে বলছে যে আমরা শেষ মানে যে এই কবিতার রাইম স্কিমটা কি, এ বি বি এস সি ডি ডি সি ই এ পি এ পি। তো এখানে বলছে স্লিপ, বুক, ট্রু, মানে এইগুলোর সাপেক্ষে অন্য লাইনগুলোকে মিলিয়ে রাইম স্কিম তৈরি করা হয়েছে। বলছে হাউভার দ্য ফার্স্ট টু স্ট্যান্ডার্স হ্যাভ লং ভাওয়াল সাউন্ড। আচ্ছা এগুলা মানে ওরা অনেক জটিল করে লিখছে, আপনার এরকম লেখা লাগবে না। আপনি জাস্ট দেখেন কবিতায় কি লেখা ছিল ওখানে। ফার্স্টে ছিল হচ্ছে কি স্লিপ, এরপরটা কি বুক, তার মানে দুইটাই কিন্তু এখানে মিলতেছে না। স্লিপে এ, বুকে বি, লুকই আবার মিলতেছে, তার মানে বুক আর লুক এই দুটো মিলে, তার মানে বি বি, আর লাস্টে ডিপ, উপরে ছিল স্লিপ, তার মানে ওইটার সাথে মিলে, সো এটা এ। তাহলে আমি বলি কি স্লিপে এ, বুকে বি, লুকে বি, ডিপে এ, তার মানে এ বি বি এ। আবার গ্রেসে সি, ট্রুতে ই, ইউতে ই, হুম শুনতে পাইনি ভাই, আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, এরপর দেখি এখানে ফিগারস অফ স্পিচ ওরা লিখছে কিনা, না হলে আমি বলে দিচ্ছি। না ওরা এখানে কোনো ফিগারস অফ স্পিচ কাউন্ট করে না, ওটা আমি আপনাকে বলে দিই কোন কোন ফিগারস অফ স্পিচ আছে। when you are old and gray and full of sleep, না এখানে পাচ্ছি না। and nodding by the fire take down this book। সেকেন্ড লাইনে দেখেন এলিটারেশন আছে, ওই যে দিস টেক, এখানে টি সাউন্ড রিপিট করা হয়েছে, সো এখানে এলিটারেশনের সংজ্ঞা লেখে এরপর এখানে লিখতে পারেন যে এই লাইনে টি সাউন্ডটা রিপিট করা হয়েছে, যে টেকের টি আছে, দিসের টি আছে, সো এটা এলিটারেশনের একটা উদাহরণ। and slowly read and dream of the soft look your eyes at once and of their shadows deep, how many loved your moments of glad grace। এরপর আবার এই যে গ্ল্যাড গ্রেস, এটা কিন্তু এলিটারেশনের উদাহরণ আর কি। ওকে, যে গ্ল্যাড গ্রেসকে মানে এখানে যে সাউন্ড রিপিট হয়েছে, loved your beauty with false love false are true but one man আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আপনার একটা মেটাফর ইউজ করা হয়েছে, দেখেন যেখানে বা মানে কম্পেয়ার করা হয়েছে তাকে সত্যিকার অর্থে কে ভালোবাসতো অনেক, বা এটাকে সাহিত্যে সিনিক ড্রকিও বলা যায় আর কি। ওকে, সিনিক ড্রকি হচ্ছে যখন ছোট একটা জিনিসের মাধ্যমে অনেক বড় জিনিসকে বোঝায়, বা বড় একটা জিনিসের মাধ্যমে অনেক ছোট একটা জিনিসকে বোঝায়। তো এখানে অনেক লাভারদের কথা বলা হয়েছে, যাকে এই যে যে মানে যে যারা কিনা এই মহিলাকে ভালোবাসতো, বা তাদের মধ্যে অন্যতম একজন ছিল কে এই কবিতার যে স্পিকার। ওকে, মানে এক কথায় ডাব্লিউ সো এখানে দেখেন একজনের মাধ্যমে তার সমস্ত লাভারদের কথা উল্লেখ করা হয়েছে, সো এটা কি সিনিক ডকির একটা মানে উদাহরণ আর কি। তো এখানে ফার্স্টে সিনিক ডকির ডেফিনেশনটা লিখবেন, ওই যে আমি ছবিগুলো দিয়েছিলাম ওখানে দেখবেন লেখা আছে। এর পরবর্তীতে আপনি এক্সপ্লেন করে লিখতে পারেন যে হেয়ার বাই দ্য লাভার দ্য পোয়েট হচ্ছে রেফার্স টু অল অফ দ্য লাভার্স হুম দ্য হচ্ছে উইমেন লাভড আর কি, বা বাই হুম দ্য উমেন ওয়াজ লাভড। মানে এখানে এই কবিতার যে লাভারের কথা বলা হয়েছে তার মাধ্যমে কবি সমস্ত লাভারদেরকে ইন্ডিকেট করছে যারা এই মহিলাকে ভালোবাসতো, সো এটা কি একটা সিনিকডকের উদাহরণ। এবং লাইন হিসেবে এখানে হচ্ছে বাট ওয়ান ম্যান লাভ দ্য পিলগ্রিম সোল ইন ইউ, আপনি হচ্ছে এইটা মানে হচ্ছে এই লাইনটা উল্লেখ করে দিতে পারেন। আর এরপর আবার এই যে পিলগ্রিম সোল, এটাকে আবার মেটাফর লিখতে পারেন, কারণ এখানে যে পিলগ্রিম সোলের মাধ্যমে আসলে যে পবিত্র আত্মা আর কি, বা পবিত্র যে লাভ সেইটার কথা ইন্ডিকেট করছে, সো এটাও কিন্তু হচ্ছে মেটাফরের উদাহরণ। এরপর আবার লাস্ট টাইম দেখছি স্টারের সাথে কম্পেয়ার করছিল, কোন লাইনে আছে যে and paced upon the mountains overhead and hid his face amid a crowd of stars। তো এটাও কি মেটাফরের উদাহরণ। তার মানে আপনি চাইলে যেমন আমরা এখানে দেখলাম যে ইলিটারেশন আছে, এরপরে হচ্ছে আপনার যে সিনিক ডকি আছে, মেটাফর আছে, এরপরে এখান থেকে তো ইউজ করা যায় কি বড়টা কি ইমেজারি। ওয়েট দেখি, ইমেজারি হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যাডভান্স মুভমেন্ট, এই যে যে ফলোয়িং বার্ডস এটা কি ইমেজারির উদাহরণ। এরপরে হচ্ছে এই যে যে কি অ্যান্ড পেস্ট আপন দ্য মাউন্টেন ওভারহেড, এই যে যে মাউন্টেন বা পর্বত, যখন আমরা এই লাইন পড়ি তখন আমাদের মস্তিষ্কে কিন্তু
মানে একটা পর্বতের ছবি ক্রিয়েট হয়, এটাও কিন্তু ইমেজারি উদাহরণ। তার মানে লিখতে পারেন যে ইমেজারি মিনস কালেকশন অফ ইমেজেস এন্ড ইন দ্য পোয়েম উই ফাইন্ড ভারিয়াস ইমেজেস। এর পরবর্তী এটা উদাহরণ ইউজ করতে পারেন যে অ্যান্ড পেস্ট আপন দ্য মাউন্টেন্স ওভারহেড, হেয়ার ইন দ্য ওয়ার্ড হেয়ার দ্য ওয়ার্ড মাউন্টেন্স রেফার্স টু, অথবা মাউন্টেন কি মাউন্টেন ভিজুয়ালাইজেস এ পিকচার অফ এ মাউন্টেন, যেখানে মাউন্টেন শব্দ দ্বারা যখন আমরা পড়ি আমাদের মস্তিষ্কে মাউন্টেনের একটা ছবি ভিজুয়ালাইজড হয় বা আমরা রিমেম্বার করতে পারি। সো এটা কি ইমেজারি উদাহরণ। তো এই সমস্ত ফিগারস অফ স্পিচ সম্পর্কে লিখলে হয়ে যাবে। পারবেন কি লিখতে ভাইয়া? আচ্ছা, এর পরেরটা দেখেন, দেন আছে কোনটা আমি দেখি। পরে হচ্ছে আছে এরপর আছে নো সেকেন্ড ট্রাই। সেটা ছবি দিচ্ছি। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা কি স্কিপ করবো? হ্যাঁ, এরপরটা দেখো অজাইমেন্ডিয়াস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাট অজাইমেন্ডিয়াসের বোধহয় আমার কাছে আছে, আমি আপনাকে শেয়ার করতেছি করে। অজাইমেন্ডিয়াস না, to the student on his blindness অজাইমেন্ডিয়াস পেয়েছি। দেখেন আমি আপনাকে অজাইমেন্ডিয়াসের ছবিটা দিয়েছি, ওই কবিতাটার ছবিটা দিয়ে অজাইমেন্ডিয়াস অনলাইনে পাওয়া যাবে, খুব ফেমাস একটা কবিতা। দেখেন কবিতার ছবিটা দিয়েছি, কবিতাটা আমি পড়াই পরবর্তীতে পড়াচ্ছি, এটা খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা আর কি। তো কবিতার নাম কি অজাইমেন্ডিয়াস, লিখছে কে পার্সি বেইশি শেইলি, ঠিক আছে, মানে ফিবি শেইলি যাকে বলি। তো অজাইমেন্ডিয়াস এখানে মূলত একজন ব্যক্তির নাম। তো কি বলছে, আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিকুয়ার ল্যান্ড, আমি একজন ট্রাভেলার সাথে, এখানে আই বলতে হচ্ছে কবিতার স্পিকারের কথা বলছে, যে দেখা করেছিল কার সাথে বা তার সাথে দেখা হয়েছিল কার, একজন মানে হচ্ছে ট্রাভেলার বা হচ্ছে ভ্রমণকারী, যে এন্টিক ল্যান্ড থেকে আসলো, মানে অনেক পুরাতন জায়গা থেকে। ওকে, আর এখানে এন্টিক ল্যান্ডটা প্রাচীন মিশরকে ইন্ডিকেট করছে, মানে ইজিপ্ট। বলছে হু সেড, যে ট্রাভেলার কি বলছিল, টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেকস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, আমি ডেজার্ট বা মরুভূমিতে কি দেখছি, বিশাল বড় বড় দুইটা ভাঙা পায়ের টুকরা আর কি, নিয়ার দেম, এবং তাদের কাছে অন দ্য স্যান্ড হাফ সাঙ্কে শ্যাটার্ড ভিজেস লাইস হুজ ফ্রোন অ্যান্ড রিঙ্কলড লিপ, মানে ওইখানে আবার সেই একটা ভাস্কর্যের মানে ভাঙা মাথাটা ছিল আর কি, যার লিপ বা ঠোঁটটা রিঙ্কেল হয়ে গেছে, মানে এবডো থেবডো হয়ে গেছে। And senior of cold command tell that its sculpture was a sculpture well those passions read which yet survived stamped on this lifeless things, এবং এই যে যে মানে ভাস্কর্যটা যে তৈরি করেছিল আর কি, ওকে, যে মানে যে ব্যক্তির ভাস্কর্য তৈরি করছে তার কমান্ডটা এখন কোল্ড হয়ে গেছে, কোল্ড হয়ে যাওয়া বলতে মারা গেছে। একটু পরে আমি মানে বুঝিয়ে
বলতেছি, ওয়েট করেন। এবার বলছে দ্য হ্যান্ড দ্যাট মক দেম, এখন মানে সমস্ত হাত যেন তাকে তিরস্কার করতেছে আর কি। অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড অ্যান্ড অন দ্য পেরিস্টাল। আচ্ছা, এটা পড়লে এরপরটা দেখেন কোনটা, স্টপিং বায়ুটস অন এ স্নো ইভিনিং, এটা কি পড়ছিলেন রবার্ট ফ্রস্টের? আচ্ছা তারা রবার্ট ফ্রস্টের স্টপিং বায়ুট না, এটা কোথায় লেখা আছে দেখালে, বিকজ গুড মরো দ্য পেট্রিয়ট ইউলিসিস, prayer for my daughter and benefactor years, crossing Brooklyn ferry delight and disorder, how do I love thee, learning grief, no second try, what to the west wind, on his blindness, Ozymandias, pike, shine on all the days, এই তো stopping by your son snow evening. Stopping by yours. ডাউনলোড হয় নাই নাকি? এবার ডাউনলোড হচ্ছে না কেন ওটা? আচ্ছা স্ক্রিনশট দিই। তো দেখুন কবিতা, কবিতার নাম কি? স্টপিং বায়ুটস অন এ স্নোই ইভিনিং, মানে আমি এক বিকেলবেলা, মানে যখন বরফ পড়তেছিল এরকম একটা যে বরফ আচ্ছাদিত একটা বিকেল বেলার সময় আমি আসলে জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিলাম। কবিতাটা কে লিখছে? রবার্ট ফ্রস্ট, খুব ফেমাস একটা কবিতা কিন্তু। তো বলছে হুজ উডস দে যার আই থিঙ্ক আই নো, মানে এই বাগানটা কার? উড বলতে জঙ্গল, এই বাগানটা কার আমার মনে হয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, এবং তার বাড়িটা এই আশেপাশের কোনো একটা গ্রামেই হবে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, এবং সে আমাকে মানে আমি এখানে আসি, তবে সেই বাগানের মালিক সে আমাকে হয়তো দেখে নাই। এরপর হচ্ছে টু ওয়াশ হিজ উডস ফিল আপ উইথ স্নো, যে তার জঙ্গলটা এখানে বরফে আচ্ছাদিত হয়ে গেছে, এটা সে, এটাও সে দেখে নাই, আমাকে এসে দেখে নাই আর কি। এরপর বলছে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইয়ার টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, তবে আমি যদি এখানে থাকি তাহলে আমার যে ঘোড়াটা সে মনে করবে যে আমরা একটা অদ্ভুত জায়গায় আছি আর কি, এরকম কিছু। কারণ আশেপাশে কোনো ফার্ম হাউস নাই, মানে যে থাকার মতো যে জায়গা নেই, তো যদি আমি জঙ্গলে থাকি আমার ঘোড়াটা হয়তো অদ্ভুত কিছু মনে করবে, ওকে, মানে এটা স্বাভাবিকভাবে নিবে না, অস্বাভাবিকভাবে নিবে। যে বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এবং মানে হচ্ছে যে তখন হয়তো অন্ধকার নেমে আসতেছিল, তাই বলছে যে এই যে জঙ্গল এবং আশেপাশে যে লেক, সেই লেকের মাঝখানে মনে হচ্ছিল যে পুরো অন্ধকার। বলছে হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, এর পরবর্তীতে ওই যে স্পিকার, এই কবিতা স্পিকার সে কি করছে, মানে তার ঘোড়ার যে দড়ি এটা ধরে একটা হচ্ছে মানে ঝাঁকি দিছে আর কি। আমরা আমরা দেখি না এরকম যে যারা ঘোড়ায় চড়ে আর কি, সেই ঘোড়া সওয়ার বলে, ওরা ঘোড়ায় ওঠার আগে এরকম একটা মানে ঝাঁকি দেয় ওরকম আর কি। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, যে সে তার ঘোড়াটাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি কিছু ভুল করলাম এখানে থেমে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডৌনি ফ্লেক, তবে কেউ আমাকে উত্তর দিল না, শুধুমাত্র আমি হালকা হালকা বাতাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, চাই আমাকে বলতেছিল বাগানটা সুন্দর, বাট আই হ্যাভ প্রমাইসেস টু কিপ, কিন্তু আমার এখানে থাকলে হবে না, আমাকে অন্য কোথাও যেতে হবে আর কি। হুম, যে আমাকে অন্য কোথাও হচ্ছে যেতে হবে। এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, যে আমাকে ঘুমিয়ে মানে আমি এখানে যে রেস্ট নিতে চাই, বাট আমাকে রেস্ট নিলে হবে না, আমাকে রেস্ট নেয়ার আগে অনেক পথ অতিক্রম করতে হবে। আসলে এখানে ইন্ডিকেট করছে যে আমরা অনেক সময়
মানে সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যায়, বাট আমাদের জীবনে আরো অনেক কিছু করার বাকি থাকে। সাপোজ ধরেন যে একজন ব্যক্তি সে অনেক মেধাবী, তো এখন যদি সে এমন একটা জব পেয়েছে যে সাপোজ একটা জেনারেল জব পেয়েছে এবং সে ওইটা নিয়ে সন্তুষ্ট, বাট সে চাইলে আর অনেক বড় কিছু করতে পারে। তার মানে এইখানে লেখক ওই কথাটাই বলছে যে আমাকে থামলে হবে না, আমাকে ভালো কিছুর জন্য আগাই যেতে হবে, কারণ আমার মাইলের পর মাইল পথ যাওয়া বাকি আছে। এইটাই খুব এখানে ইন্ডিকেট করছে। এবার দেখেন সামারিতে কি আছে। ফার্স্টে সামারি লেখা আছে যে at first the speaker describes about a forest, শুরুতে সে একটা বাগান সম্পর্কে বা একটা মানে বন সম্পর্কে বা জঙ্গল সম্পর্কে কথা বলছে। one evening the speaker stops to see the snow falling through the trees, একদিন বিকেলবেলা যখন সে জঙ্গলের মধ্যে যাচ্ছিল এবং জঙ্গলের যে গাছ সেই গাছের উপর কি পড়তেছিল, বরফ পড়তেছিল। দেয়ার ওয়াজ এ ফ্রোজেন লেক, আচ্ছা এখানে লাইক হবে না, লেক হবে, এলেকে লেক নিয়ার বাই, এবং কাছে একটা কি মানে বরফে ঢেকে যাওয়া বা আচ্ছাদিত একটা লেক ছিল। নো সাউন্ড ইজ হিয়ার এক্সেপ্ট দ্য সাউন্ড অফ স্নোফল, আশেপাশে এই যে যে বরফ পড়া ছাড়া অন্য কোনো শব্দ শোনা যাচ্ছিল না। হিজ হর্স ইজ অ্যাংশাস টু কিপ গোয়িং, মানে এই কবির যে ঘোড়াটা সে আসলে যেতে চাচ্ছিল না আর কি, বাট দি স্পিকার স্টে না সরি, যে সে থামতে চাচ্ছিল না, কিন্তু এই যে যে মানে স্পিকার সে আসলে একটু সময় জন্য থামতে চায় এখানে জঙ্গলের কারণে, সে জঙ্গল দ্বারা আকৃষ্ট হয়েছে তাই। অ্যান্ড হি ওয়াজ স্টাডিং অ্যাবাউট দ্য বিউটিফুল লুকস, এবং সব জঙ্গলের আশেপাশের যে গাছপালা এগুলো দেখতেছে আর কি আশেপাশে থাকিয়ে। হিজ হর্স ইজ না, এরপর বলছে যে দ্য স্পিকার স্টপস হিজ হর্স আউটসাইড এ উড, এবং এর পরবর্তীতে ওই স্পিকার তার ঘোড়াটাকে কি জঙ্গলের বাইরে মানে এসে দাঁড় করাইছে। হিয়ারিং হিজ হর্স বেল শেক, দ্য স্পিকার ইমাজিনস দ্যাট দ্য অ্যানিম্যাল ওয়ান্টস টু কিপ গোয়িং, তো এই ঘোড়াটা তার যে মানে সে তার যে দড়ি বা রশিটা নাড়াইতেছিল, তো এটা দ্বারা লেখক ইন্ডিকেট করছে মানে কবি বা এই কবিতা স্পিকার সে বুঝছে যে তার ঘোড়াটা এখানে থামতে চাচ্ছে না, সে আরো পথ যেতে চাচ্ছে। মানে এখানে ঘোড়াটা হতে পারে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার একটা সিম্বল বা প্রতীক আর কি, ঠিক আছে, যে আমাদের আকাঙ্ক্ষা চায় বড় কিছু হইতে, সে সব সময় আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, তো এখানে ঘোড়াটা হচ্ছে ওইটার সিম্বল। এরপর বলছে হি রিফ্লেক্টস দ্যাট দ্য ওনার অফ দ্য উডস হু লিভস ইন দ্য ভিলেজ উইল নট সি হিম, তো কবি এরপরে বলছে যে এই বাগানের যে মালিক সে হয়তো আমাকে বা আমাদেরকে দেখে না এখানে। ইন দ্য থার্ড স্ট্যান্জা দ্য স্পিকার এক্সপ্যান্ডস হিজ অ্যাংজাইটি ওভার দ্য আনটওয়ার্ড অ্যাকশন কজেস দ্য হর্স টু শেক হিজ হার্নেস বেলস, তো মানে এর পরবর্তী স্ট্যান্সা কি বলছে যে ঘোড়াটা তার যে বেল সেটা নাড়াইতেছিল আর কি, মানে সে এই যে স্পিকারকে উস্কে দিচ্ছিল বা সে তাকে হয়তো মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিল আর কি, মানে একটা সুতার কথা বলতে পারে না, জাস্ট বোঝানো হয়েছে এখানে। বলছি ইন দ্য লাস্ট স্ট্যান্সা দ্য স্পিকার অ্যাকনোলেজেস দ্যাট দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এবং লাস্ট স্ট্যান্সা কই বলছে যে জঙ্গলটা সুন্দর আর কি, বাট আমাকে এখানে থামলে চলবে না। হি সিমস রিলুক্টেন্ট হাউএভার টু পারসিভ দিস ইনসাইট মোর ডিপলি, হি ইমিডিয়েটলি অবজার্ভ দ্যাট হি হ্যাজ প্রমাইসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর হি স্লিপস, যে জঙ্গলটা সুন্দর সে আমাকে আকৃষ্ট করে রাখছে আর কি, বা জঙ্গল দ্বারা আমি বিমোহিত হয়ে গেছি, বাট আমার অনেক পথ যাওয়া এখনো আসলে বাকি আছে। দ্য সেন্ট্রাল ফোকাস অফ দ্য পোয়েম ইজ নট দ্য, আসলে এখানে কবি এই যে জঙ্গল জঙ্গল দ্বারা কিন্তু জঙ্গলকে ইন্ডিকেট করেনি। দ্য পোয়েম এন্ডস উইথ অ্যাম্বিগুয়াস, কবি মানে কবিতাটা এখানে একেবারে এলোমেলো ভাবে শেষ করছে আর কি, তাই বলছে দ্য রিডার লার্নস ভেরি লিটল অ্যাবাউট দি স্পিকার ইদার হোয়ার হি ইজ কামিং ফ্রম, হোয়ার হি ইজ গোয়িং অর হোয়াই হি হ্যাজ স্টপ, যে এখানে স্পষ্ট না যে সে কোথা থেকে আসছে স্পিকার বা কেন আসছে, ওকে, বা কেন সে বা মানে কেনই সে বা এখানে থামলো। দি স্পিকার হাউএভার ডাজ নট পারমিট হিমসেলফ টু রিফ্লেক্ট টু ডিপলি অ্যাবাউট দ্য অকেশন, তবে যাই হোক না কেন এই কবিতার স্পিকার সে জঙ্গলের দ্বারা ইনফ্লুয়েন্সটা এখানে মানে পার্মানেন্টলি থেকে যায়নি বা থাকে নাই। দ্য স্পিকার এন্ডস দ্য পোয়েম টু গো অ্যাহেড ইন দ্য জার্নি অফ লাইফ, সে তার জীবনের জার্নি করলেই মানে কবিতাটা কবি শেষ করছে বা কবিতার কবি শেষ করছে এরকম অবস্থায় যে স্পিকার জঙ্গলে থাকে নাই, সে সামনের দিকে এগিয়ে গেছে আর কি, ওকে। এই হচ্ছে কবিতার সামারি। তার মানে সামারি আমরা দেখলাম একজন স্পিকার সে থামতে চাইছে, বাট পরবর্তীতে তার কাছে মনে হয়েছে যে না তার অনেক পথ যাওয়া বাকি, সুতরাং সে আবার তার জার্নি স্টার্ট করছে, এটাই। এরপর থেকে রাইম স্কিম, রাইম স্কিম কি ওই যে লেখা আছে ওইরকম ভাবে কি নো দো হেয়ার স্নো কুইয়ার নিয়ার লেক ইয়ার শেক মিস্টেক সুইপ ফ্লেক ডিপ কিপ স্লিপ স্লিপ, তার মানে রাইম স্কিমটা কি এখানে, রাইম স্কিম সম্ভবত এ এ বি এ বি বি সি বি সি সি ডি সি ডি 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 ডি, এটা হচ্ছে এই কবিতার রাইম স্কিম, ঠিক আছে, এটা আশা করি লিখতে পারবেন। এরপর হচ্ছে কি টোন, টোন কি টোন ইজ মিউজিক্যাল অর ভোকাল সাউন্ড উইথ রেফারেন্স টু ইটস পিচ কোয়ালিটি এন্ড স্ট্রেংথ, মানে
কথা বলার ধরন কেমন, কোন মানে কতটুকু মাত্রা, কতটুকু সময় নিয়ে বলা হয়, সেই হচ্ছে মানে যে আমরা কোন একটা কবিতা সেটাকে মূলত টোন বলে থাকি জেনারেলি। বলছে দ্য পোয়েম বিগিনস ইন এ কনভারসেশনাল পার্সোনাল টোন, কবিতাটা কবি শুরু করছে কি একটা পার্সোনাল বা ব্যক্তিগত টোন বলার মাধ্যমে, মানে এক কথায় তার নিজের যে কথাবার্তা এগুলো বলার মাধ্যমে। দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ইজ সিরিয়াস অ্যান্ড ফিলসফিক্যাল। আসলে কবি এখানে আমাদের জীবনের যে দর্শন, জীবনের যে ফিলসফি, জীবনের যে মানে চালিকা শক্তি, সেই কথাটা উল্লেখ করছে এখানে। এক কথায় জীবনের একটা বাস্তবিক সত্য, ওকে, এই জন্য এটাকে বলা হয়েছে সিরিয়াস টোন, যে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, কখনো এরকম মানে থামা যাবে না বা বসে থাকা যাবে না। দ্য পোয়েট ইউজড হিয়ার ফার্স্ট পারসন টু মেড দ্য পোয়েম পার্সোনাল, যে কবি এখানে ফার্স্ট পারসন স্পিকার ইউজ করছে, মানে আই স্পিকার, ওকে, মানে এখানে আই ওয়ার্ড আছে, আর আই মানে আমি, আর আমি, আর এখানে হচ্ছে আই, কবি ইউজ করছে ফার্স্ট পারসন স্পিকার, মানে কবি তার নিজের কথা এখানে উল্লেখ করছে। তাই এবার বলছে দিস পার্সোনাল টোন অ্যান্ড অ্যাডস পার্সোনাল র্যাপোর্ট বাই ইউজিং দ্য কলোকুয়াল টোন অ্যান্ড ড্রামাটিক বিগিনিং, মানে কবি এখানে কবিতাটা এমন ভাবে শুরু করছে, নাটকীয় ভাবে আর কি, যেন তার নিজের যে কথাবার্তা এগুলো এখানে শেয়ার করছে মূলত। However, as the poem proceeds, the mysterious good and the death-like environment add one kind of objectivity to কি অবজেক্টিভিটি টু দ্য টোন অফ দ্য পোয়েম। তবে আমরা যতই কবিতার সামনের দিকে আগাই, তবে আমরা কি দেখি, কবি এখানে আসলে একটা অবজেক্টিভ টোন ইউজ করছে, কারণ সে এখানে শুধুমাত্র তার একার কথা বলা নাই, সারা মানব জাতির বা মানে দুনিয়ার সবার কথাই বলছে, যে আমরা সবাই আসলে এরকমটাই চাই, আমাদের এরকমটা করা দরকার, যে আমরা থামবো না, সবসময় ভালো কিছুর জন্য চেষ্টা করে যাব। তার মানে যদি আমরা শুরুতে সেই সাবজেক্টিভ টোন থেকে আর কি, ওকে, বাট এখানে লাস্টে কবি কিন্তু অবজেক্টিভ টোন ইউজ করছে, মানে সে সবার কথা উল্লেখ করছে, একটা জীবনের যে দর্শন, ফিলসফি সবার ক্ষেত্রে সেম, সেটি উল্লেখ করছে। যে ইট ইজ গ্রাজুয়ালি ক্রিয়েটেড বাই সিরিজ অফ সিম্পল বাই বাট সিম্বলিক মেটাফর, কবি এখানে বিভিন্ন জিনিসের সাথে কম্পেয়ার করে করে, মানে যে বিভিন্ন মেটাফর ইউজ করে করে সেই ধাপে পৌঁছাইছে, বা সেই রকম একটা আবহাওয়া এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। যে দাস দ্য পোয়েম মুভস ফ্রম এ কনভারসেশনাল পার্সোনাল টোন টু অ্যান ইম্পার্সোনাল ফিলসফিক কথা, মানে বলতে পারি এই কবিতার টোনটা কি ফার্স্টে কনভারসেশনাল, মানে খুবই পার্সোনাল যে কথাবার্তা এগুলো ছিল, বাট লাস্টে এসে কবিতার যে টোন এটা কি ইম্পার্সোনাল হয়ে গেছে আর কি, ওকে, মানে কবি এখানে সবার পক্ষ থেকে একটা সার্বজনীন সত্য শেয়ার করছে, সো লাস্টে আমরা ইম্পার্সোনাল টোন পাচ্ছি আর কি। এটা হচ্ছে কবিতার টোন। আর এখানকার যে স্ট্রাকচার নিয়ে মনে হয় না আসবে, কারণ এটা তো সনেট টাইপের না, সুতরাং যদি আসে তাহলে ওই যে মানে যে রাইম স্কিমের সাথে কম্বাইন করে আসবে, ওইটাই আর কি। Stepping by Woods on a snow evening is easily one of the most famous as well as one of the most কি অ্যান্থোলজিস্ট অফ রবার্ট ফার্স্ট ওয়েস, মানে তার যে যতগুলো কবিতার সংকলন আছে, অ্যান্থোলজি মানে বোধহয় সংকলন, মানে যেগুলো সে লিখছে সেগুলো মধ্যে অন্যতম একটা বিখ্যাত কবিতা হচ্ছে এটা। ইট কনসিস্ট অফ 4 কোয়াট্রেন্স, এর টোটাল 4টা কোয়াট্রেন বা 4 4 16 লাইন আছে, কোয়াট্রেন মানে 4 লাইনের স্ট্যান্জা। এরপর বলছে দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং রাইম স্কিম এ বি বি এ বি সি সি ডি সি সি ডি 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 হচ্ছে এখানকার রাইম স্কিম, মানে এখানে যে স্ট্রাকচার বললে মূলত রাইম স্কিমটা লিখলে হয়ে যাবে, কারণ যেহেতু সনেট না ওইরকম রাইম স্কিম কি ওইরকম স্ট্রাকচার হবে না আর কি। তাই the poem central narrative is simple and scene is understated even struck bare and elaborate, মানে এখানে বলছে যে কবিতার যে ন্যারেশনটা খুব সিম্পল ভাবে কবি বর্ণনা করছে আর কি, ওকে, বাট ডিটেলসে আর কি, মানে কি হচ্ছে না হচ্ছে সেই সবকিছু আলোচনা করছে। এবং এখানে আমরা রাইম স্কিমটা পাচ্ছি এ এ বি এ, এরপরে হচ্ছে বিবিসিবি সিসিডিসি ডিডিডিডি হচ্ছে এখানকার যে স্ট্রাকচার, মানে এখানে টোটাল 4টা কোয়ার্টারিন আছে, আর 4টা কোয়ার্টারিন রাইম স্কিম অলমোস্ট সিমিলার, শুধু লাস্টে একটা বাদে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রাকচার এখানে আলাদা আসবে না, আসলে রাইম স্কিমই বলবে জেনারেলি, সুতরাং ওটা লিখলে হয়ে যাবে। এরপর থেকে থিম, তো বলছে থিম ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া ইন এ পিস অফ রাইটিং, একটা লেখার মেইন যে মানে যেটা নিয়ে ফোকাস করে এটাকে বলা হয় থিম। বলছে দ্য হোল বডি এক্সপ্লেইনস দ্য থিম, এবং পুরো মানে টপিকটা জড়িয়ে হচ্ছে থিমটাকে এক্সপ্লেইন করা হয় মূলত। এরপর বলছে দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম ইজ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট ফর লাইফ অ্যান্ড ফর ডেথ, যে কবিতার মেইন থিম কি লাইফ ডেথের যে জার্নি, মানে আমরা জীবনের সূচনা লগ্ন থেকে যে এগিয়ে যাওয়ার জন্য যে স্ট্রাগল করি আর কি, ওকে, সেই থিমটাই কবি এখানে ডেভেলপ করছে, যে লাইফ টু ডেথ যে জার্নি আর কি। এরপর বলছে ইন দ্য ওপেনিং অফ দ্য পোয়েম উই সি এ ট্রাভেলার রাইডিং অন এ হর্স দ্যাট স্টপস নিয়ারেস্ট টু নো ক্রাউডেড রোড, আমরা শুরুতে একজন স্পিকারকে দেখি বা একজন মানে ট্রাভেলারকে দেখি যে কিনা জঙ্গল দেখে ওখানে দাঁড়িয়ে যায় আর কি। দ্য ট্রাভেলার ইজ পারজুয়েটেড বাই দ্য বিউটি অফ দ্য উডস, এবং সে জঙ্গলের সৌন্দর্য দেখে পারজুয়েটেড বা বিমুগ্ধ হয়ে যায়, অ্যান্ড দ্য সলিটিউড অফ দ্য অ্যাটমসফিয়ার, এবং দেখি চারপাশে একটা নির্জন জায়গা আর কি।
The horse hesitates either to go or to stop because it seems no farmhouse nearly. তো তার যে মানে ঘোড়াটা এটা দ্বিধান্বিত হয়, কারণ আশেপাশে কোনো ফার্ম হাউস ছিল না, এক কথায় তার ঘোড়াটা সেখানে থামতে চাচ্ছিল না আর কি। The house appeared so lovely and attractive that the woods appeared so lovely and attractive that the traveler felt an urge to sleeping there. তবে জঙ্গলের পরিবেশটা এতটা মনোমুগ্ধকর চার্মিং ছিল যে স্পিকার সে একটু সময়ের জন্য ওখানে থামতে চায় আর কি। The woods appear না, এরপর বলছে যে instantly he remembers that he has some promises to keep and he has to travel a long distance to keep his promises. কিন্তু পরক্ষণে সে রিয়ালাইজ করে বা বুঝতে পারে যে না, তাকে তো থামলে চলবে না, কারণ তার জীবনের অনেক প্রমাইস আছে, অনেক প্রতিজ্ঞা আছে, সুতরাং তাকে সেই প্রতিজ্ঞাগুলো পূরণ করার জন্য হলেও চলতে হবে, আবার মানে তার জার্নি করতে হবে। এখানে জার্নি করা মানে স্ট্রাগল করা জীবনে, তাই। এরপর বলছে দ্য স্নো কভার টুরস ফ্রোজেন লেক অ্যান্ড সলিটিউড অফ কোল্ড ইভিনিং সিম্বলাইজেস দ্য কোল্ড ডেথ। আসলে এখানে কি আমাদের মানে কোল্ড ডেথ বলতে আমাদের যে অচল অবস্থা এগুলোর কথা ইন্ডিকেট করছে, বা আলসেমি, ওকে, এই সমস্ত কথা ইন্ডিকেট করছে যেগুলো আমাদেরকে আসলে মানে ঘুমিয়ে রাখাতে চায় আর কি, বা যেগুলো আমাদেরকে হচ্ছে চুপচাপ রাখতে চায়, বাট সেগুলো করলে আমরা জীবনে কোনো আগাইতে পারবো না। সো এই সব উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই বলছে যে ওয়ান পার্ট অফ হিউম্যান মাইন্ড ওয়ান্টস টু লিভ ফর এভার অন দ্য আর্থ হোয়াইল দ্য আদার পার্ট ওয়ান্টস টু হ্যাভ ইটার্নাল রেস্ট ইন ডেথ। যে আমাদের মানে মনটা এমন যে এক পাশে চাই যে আমরা দুনিয়াতেই থাকি, আর এক পাশে কি চাই আমরা দুনিয়াকে অতিক্রম করে আফটার লাইফে চলে যাই আর কি। সো এই লাইফ টু ডেথ জার্নিটাই মূলত খুবই এখানে ইন্ডিকেট করছে, সেই যে মানে জার্নি যে করছে মানে যে ট্রাভেলার তার মাধ্যমে আর কি। তাই বলছে যে দ্য হিউম্যান বিং ইজ ইন এ কন্টিনিউয়াস ট্রাভেল টুয়ার্ড দ্য, মানুষ সবসময় কি মৃত্যুর দিকে এগিয়ে যায়। দ্য পোয়েট ইজ কোয়াইট সাকসেসফুল ইন হ্যান্ডেলিং দ্য থিম এট দ্য এন্ড অফ দিস পোয়েম। সুতরাং কবি এই কবিতার থিমটা শেষমেশ উপস্থাপন করতে মানে সক্ষম হয়েছে বা খুব দক্ষতার সহিত উপস্থাপন করছে থিমটাকে। এবার বলছে যে ডেথ ইজ লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট লাইফ ইজ ফুল অফ ডিউটি। যে আমাদের মানে আমরা জানি যে মৃত্যু একটা ধ্রুব সত্য, আমাদের এটা অ্যাকসেপ্ট করতেই হবে, বাট তারপর আমাদের জীবনের অনেক ডিউটি আছে যেগুলো আমাদের আসলে পূরণ করতে হবে। সুতরাং আমরা আমাদের এরকম থেমে থাকলে হবে না। এই হচ্ছে কবিতার যে থিম, তার মানে জীবনের লাইফ টু ডেথ যে জার্নি স্ট্রাগল সেইটা নিয়ে মূলত কবিতাটা লেখা। এরপর থেকে অথর্স যে পজিশন, এটা এই উপর থেকে যা আছে সেম, লাস্টটুক দেখি আমরা যে ইট ইজ অ্যান অবজেক্টিভ পয়েন্ট। এটা নিয়েও মানে এক এক বইতে এক এক রকমটা লেখা আছে, কোনো বইতে সাবজেক্টিভ, কোনো বইতে অবজেক্টিভ আর কি, ঠিক আছে। তো কবিতার লাস্টে যেহেতু আমরা একটা মানে সেই যে দার্শনিক কথাবার্তা পাই আর কি, যে সবাইকে ইন্ডিকেট করেছে, সো এখানে আমরা মানে সেই সাপেক্ষে লেখা হয়েছে একটা অবজেক্টিভ পয়েন্ট আর কি। যে দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য সিনারি থ্রু এই স্পিকার, যে সেখানে স্পিকারের মাধ্যমে সিনারিটা মানে সেই জঙ্গলের সিনারিগুলো এক্সপ্রেস করছে। দ্য স্পিকার অফ দ্য পোয়েম মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পোয়েটস ওন ভয়েস, অথবা হতে পারে ওই স্পিকার সে তার মানে নিজের ভয়েসের কথাই বলছে আসলে। হিয়ার দ্য পোয়েট ডাজ নট ইউজ হিজ পার্সোনাল এক্সপেরিয়েন্স অর ইমোশন। তবে এখানে সে তার যেহেতু অবজেক্টিভ টাইপের, সুতরাং সে এখানে তার ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করে না। হি কিপস হিমসেলফ অ্যালোভ ফ্রম দ্য পোয়েম, সো ইট ইজ অ্যান অবজেক্টিভ। সে নিজেকে তার এখান থেকে দূরে রাখে, সো আমরা বলতে পারি এটা একটা অবজেক্টিভ টাইপের কবিতা। তবে আপনি চাইলে এটাকে সাবজেক্টিভও লিখতে পারেন, কারণ এখানে দুইটাই হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে কি ফিগার্স অফ স্পিচ। এখানে কোন কোন যে ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে। ফিগার্স অফ স্পিচ মিনস ইউজ অফ অর্নামেন্টাল এলিমেন্টস ইনটু এ পিস অফ রাইটিং, মানে যখন আমরা অলংকার ইউজ করি ওটাকে বলা হয় ফিগার্স অফ স্পিচ। এরপর বলছে এলিটারেশন পাইজ। এলিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, যেটাকে কনসোনেন্ট সাউন্ডের শুরুতে যে রিপিটেশন, যেমন এখানে বলছে হয়ার না হুজ উডস দেয়ার আর আই থিঙ্ক আই নো, দেখেন এখানে ডাব্লিউ ওয়ার্ডটা রিপিট হচ্ছে হুজ উডস, সো এটা কি এলিটারেশন একটা উদাহরণ। এরপর এরপর আছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি মানে যখন কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তো এখানে দেখেন কবিতার শুরুতে লাইন রয়েছে যে হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, যে কই বাগানের যে মালিক তাকে উদ্দেশ্য করে বলছে, সো এটা কি একটা অ্যাপোস্ট্রফি উদাহরণ। যে অ্যাপোস্ট্রফি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য পোয়েট অ্যাড্রেসেস সাম অর সামথিং, যে কবি কাউকে বা কারোকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফির উদাহরণ। এরপর আছে কি মেটাফোর। তো মেটাফোর কি, যে মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য কি আছে দাপট কম্পেয়ার্স টু দিস, মানে এখানে অ্যাজ বা লাইক ইউজ না করে যে তুলনাটা করে এটাকে বলা হয় মেটাফোর। তো এখানে বলছে যে হেয়ার না দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, ওকে, যে এখানে উডসকে কম্পেয়ার করা হয়েছে কি মানে হচ্ছে মৃত্যু বা ডেথের সাথে, ওকে। তো এটা কি যেহেতু এখানে অ্যাজ বা লাইক ইউজ করা হয়নি, তো এটা কি মেটাফোর উদাহরণ। এরপর আপনি এখানে কিন্তু সেই ইমেজারি বা সিম্বল ইউজ করতে পারেন, যেমন এখানে ডেথের সিম্বল আছে, ওই যে কি ডার্ক ডিপ, এগুলো কি ডেথের সিম্বল। সো এখানে আপনি যে সেই সিম্বলিজম বা সিম্বলের ডেফিনেশন দিয়ে দেন এই লাইনটা ইউজ করতে পারেন। এরপর আবার কি ইমেজারি আছে। ইমেজারি মূলত প্রায় সব ধরনের কবিতা থাকে সচরাচর, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে এখানে ইমেজারি কোন লাইনটা আছে,
এখানে যে কোনো লাইনই হয়, ওই যে হুজুর, তারপরে হিজ হাউস, হাউস বললে হাউসের কথা, বা ভিলেজ বললে গ্রামের কথা আমাদের মাথায় চলে আসে। এরপর ওই যে মাই লিটল হর্স, এখানে হর্সের কথা, তার মানে এগুলো কি ইমেজারি উদাহরণ। ফার্স্টে ইমেজারি সংজ্ঞা নাকি, এরপর লিখবেন এই কবিতা আমরা ইমেজারি পাই, কারণ এই লাইন বা ফ্রেজটা যখন পড়ে আমাদের মস্তিষ্ক এরকম একটা ইমেজ ক্রিয়েট হয়, সো এটা কি, এটা ইমেজার উদাহরণ। তো এই সমস্ত এই যে মেটাফোর, ইমেজারি, এলিটারেশন, সিম্বল, তারপর একটা কি ছিল যে হচ্ছে অ্যাপোস্ট্রফি, এগুলো লিখলে হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা আছে ভাইয়া? হ্যালো সামিয়া, স- সমস্যা আছে কি ভাইয়া? আচ্ছা, ওকে। নেক্সট ক্লাসের জন্য পড়া দিই, সেটা হচ্ছে আপনাকে যে দুইটা দিয়েছিলাম ওই দুটো কি কমপ্লিট করছেন? ইলেজি আর আই ওয়ান্ট নট লোনলি, এই দুটা? ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, যদি আমার কাছে থাকে আমি আপনাকে ছবি তুলে দিতে পারি ইলেজিটা, ওকে। আর আরেকটা কি আছে তাহলে ইলেজির পর? এরপরে আছে টু অটাম, এটা জন কিটসের একটা কবিতা। এটা সম্ভবত আছে তাহলে এইটা পড়ে না, টু ড্যাফোডিলস। এটা টু ড্যাফোডিলস রবার্ট হেনরিকের, ওই যে সে হিউম্যান লাইফকে হচ্ছে ড্যাফোডিল ফুলের সাথে কম্পেয়ার করে, কারণ দুইটি হচ্ছে খুব ক্ষণস্থায়ী, ওকে। মানে এখানে যে জীবনের দুইটা। আচ্ছা, তো তাইলে হচ্ছে ওইটার পরেরটা পড়িয়েন তাইলে, যে ওইটা আছে না, হাউ ডু আই লাভ দিয়ে মিলির ডিকিনসনের একটা কবিতা। তাহলে হচ্ছে হাউ ডু আই লাভ দিয়ে পড়ি না, টু আমরা নেক্সট ক্লাসে আপনি মানে এগুলো হচ্ছে যে সিন কবিতার মধ্যে থেকে পড়ে আসেন, কেমন? আচ্ছা, আর হচ্ছে ইংরেজি। কোনটা ভাইয়া? পাইক, পাইক না? পাইক নাকি পিয়ানো? ও আচ্ছা, তাইলে হচ্ছে পিয়ানোটা দরকার একটা ক্লাসে পড়াই দেবে, মানে সমস্যা নাই। আর ইলেজি ওর দেখে আমার কাছে আছে কিনা। ইলেজি না, ইলেজি। ডিলাইট ইন ডিজর্ডার, ওটা তো অবজেক্টিভ হয়। না না, ওটা তো হচ্ছে খুব বলছে যে সে তার নিজের যে ফিলাবেট, সেই ফিলাবেট কিভাবে আসছে না আসছে, মানে সেইটা সে শেয়ার করছে, এই জন্যই সাবজেক্ট বলছে। আসলে এগুলো হচ্ছে এক একজনের ভিউ পয়েন্ট বা দৃষ্টিভঙ্গি, বুঝছেন? এক একজন সমালোচক এক এক ভাবে বলে, কেউ বলে সাবজেক্টিভ, কেউ বলে অবজেক্টিভ। তবে আপনি যেটাই লেখেন আপনাকে সেইটার পক্ষে যুক্তি থাকাই হবে, মানে এইগুলোতে কোনো বাধ্যবাধকতা নেই। যেমন অনেকগুলো কবিতা আছে এরকম টাইপের, আপনি চাইলে সাবজেক্টিভও লিখতে পারবেন, চাইলে অবজেক্টিভও লিখতে পারবেন। সুতরাং আপনি যেটাই লেখেন আপনাকে সেই অনুপাতে লিখতে হবে, মানে সেইটার পক্ষে যুক্তি দেখা লিখতে হবে, তাইলেই হবে, সমস্যা হবে। মানে এগুলো খাটবে না স্যারেরা। ইলেজি না? ইলেজি, ইলেজি, ইলেজি ফার্স্ট ইয়ারের রোডিং স্কেল। পাইছে না? Shall I compare the my mistress eyes, Shakespeare to Daffodils, Red Rose, The Tiger, Poison Tree, The Land, London, Pretty Rose, London, Sweet and Slow, On Fame, When You Are Old, How Do I Love the Patriotism, Road Not Taken, Wonderful As It Love, Beauteous Evening, Patriarch, Stopping by, Avid Dream, When They Close, Madrigalism, Madrigal. If I am nobody, who are you? Ozymandias, Duvergis, এরপরে ম্যাড্রিগাল, নাহিবিয়া নাই। আচ্ছা ভাই, আমার কাছে আপাতত পাচ্ছি না দেখে, আর যে বইগুলো আছে খুঁজে আমি যদি ভাই আপনাকে ইংরেজিটার ছবি তুলে দেবেন, কেমন? আচ্ছা, হচ্ছে আগামীকালকে কি সকালে পড়বেন নাকি রাতে? ভাই ঠিক আছে।